এক নম্বর সৃজনশীল এই টাইপের বলছে যে আমরা যদি প্রশ্নটা সরাসরি পড়ি, বলছে শব্দ তরঙ্গের পর্যায়কাল নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কিন্তু জানি যে কি জানি যে পর্যায়কালের যে সূত্রটা, যে পর্যায়কাল, হ্যাঁ, পর্যায়কাল, পর্যায়কাল না পর্যায়কাল, কমা টি সমান সমান 1/f। তো এফ এর তো মান সরাসরি প্রশ্নে বলা নাই, এখানে একটা তাপমাত্রা দেওয়া আছে, আবার বলছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 330 মিটার/সেকেন্ড। আচ্ছা, একজন ব্যক্তি এ অবস্থানে 15 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের, এই যে এখানে একটা ল্যামডার মান দেওয়া আছে, ঠিক আছে, শব্দ সৃষ্টি করে প্রতিফলকের বিপরীত দিকে 18 মিটার/সেকেন্ড বেগে দৌড়াতে শুরু করে। গ নম্বর প্রশ্নে বলছে শব্দ তরঙ্গের পর্যায়কাল। তো পর্যায়কালের সূত্র টি ইজ ইকুয়াল টু 1/f। এফ তো কম্পাঙ্ক, প্রশ্নে সরাসরি কম্পাঙ্ক বলে না, তাহলে কম্পাঙ্ক বের করার সূত্র আমরা শিখছি ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে আমার বেগ দরকার আর ল্যামডা দরকার। দেখো এখানে আমরা পড়ছি একটা ল্যামডা দেওয়া আছে, এই যে তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য কমা ল্যামডা সমান কত দেয়া আছে, এই যে 15 সেন্টিমিটার। ঝামেলা, 15 সেন্টিমিটার, কিন্তু ল্যামডার মান তো দেয়া থাকবে মিটারে, তাহলে 100 দিয়ে ভাগ করলে এটা আসে 0.15 মিটার। শব্দের বেগ, শব্দের বেগ কমা ভি। আমার যদি ল্যামডা আর হইতেছে ভি এর মান আমি জানি, তাহলেই কিন্তু আমি এফ এর মান পাইয়া যাব, আর এফ এর মান এখানে বসাই দিলে একটু পর্যায়কাল চলে আসতেছে। এখন দেখো, বেগ বলা আছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 330, এটা তো জানা কথা, কিন্তু যদি কোনো স্থানে বাতাসের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে বেশি হয়, তাহলে কিন্তু শব্দের বেগ আর 330 বলা যাবে না, কারণ তাপমাত্রা বাড়লে শব্দের বেগ বৃদ্ধি পায়। এইখানে কিন্তু উদ্দীপক একটা তাপমাত্রা দেওয়া আছে, আমি তো লাল কালার দিয়ে দেখাই দিচ্ছি, দেখো তাপমাত্রা দেওয়া আছে কত, 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু বেগ আর 330 না, নতুন একটা বেগ আসবে, সেই বেগটা তাহলে আমার বের করতে হবে। থিওরির ক্লাসে বা বেশ কিছু ক্লাসে বলা হয়েছে যে তাপমাত্রা যদি উদ্দীপকে দেওয়া থাকে তাহলে শব্দের বেগ বের করতে হবে। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 30 ডিগ্রি সেলসিয়াস, এইখান থেকে গ শুরু, হ্যাঁ, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাপমাত্রায় শব্দের বেগ, শব্দের বেগ ভি2। তাহলে সবসময় আমরা সূত্রটা লেখা শিখছি কিভাবে, v2/v1 সমান সমান √/t2/t1 সমান সমান √8। খেয়াল করো, v2/v1 সমান সমান √/t2/t1। t1 এর মান সবসময় হইতেছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর 0 ডিগ্রি সেলসিয়াসে কত, 273 কেলভিন। আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত বলেই তো দিচ্ছে প্রশ্নে, 330। এখন তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস না, এখন তাপমাত্রা কত, 30 ডিগ্রি সেলসিয়াস। তো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেটারে আমরা কিন্তু মানগুলা বসাই কেলভিন এককে, কোন এককে, তাপমাত্রার কেলভিন এককে। তো আমরা জানি ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নিতে গেলে ডিগ্রি সেলসিয়াসের যে মান, সেই মানের সাথে 273 যোগ করতে হবে। আবার বলতেছি, ডিগ্রি সেলসিয়াসের যে মান, সেই মানের সাথে আমরা কত যোগ করব, 273 যোগ করব। তাহলে 273 আর 30 কত হয়, 303 কেলভিন। তাহলে এটা আসে হইতেছে 303। তাহলে কিন্তু এই যে এখান থেকে আমার ভি2 এর মান চলে আসে। তাহলে আমরা বেগের মান আবার বলি, যে কোনো একটা তাপমাত্রায় শব্দের বেগ ভি2, সূত্র কি বসাবো, v2/v1 √/t2/t1। সবসময় টি এর মান, t1 এর মান 273 কেলভিন, আর v1 এর মান কত, 330। আর t2 এর মান আমরা কত বসাবো, যে তাপমাত্রাটা প্রশ্নে দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে তো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে আমরা তো নিব কেলভিনে, তাহলে কেলভিনে নিলে কত যোগ করব, 30-এর সাথে 273 যোগ করব। তাহলে সেই 303 কেলভিন তাপমাত্রায় শব্দের বেগ ভি2 এর মান চলে আসবে। তাহলে টি1 এর মান সবসময় কত বসাবা, টি1 273, ভি1 এর মান সবসময় কত, 330। তাহলে টি2 এর মান, অর্থাৎ যে তাপমাত্রাটা প্রশ্নে দেওয়া থাকবে সেই 30 ডিগ্রি, সেটা কি ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে, সরাসরি ডিগ্রি সেলসিয়াসের মান বসাবা না, তার সাথে 273 যোগ করে বসাবা, কেলভিন স্কেলে মান বসাবো, কে কিন্তু দিতে হবে না, এমনি দিচ্ছে। তাহলে এখান থেকে ভি2 এর মান চলে যাবে।
এটা আসে 347.6666 মিটার পার সেকেন্ড। তাহলে 347.66 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা একটু পরে করতে হবে এটা। তাহলে আমরা লিখবো v ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে এখান থেকে এফ সমান কি লিখবো, v বাই ল্যামডা। তাহলে বেগের মান কত, 347.66 ডিভাইডেড বাই ল্যামডার মান কত, ল্যামডা হচ্ছে 0.15। তাহলে এখান থেকে কম্পাঙ্কের মান আসে আসে 2317.73। কম্পাঙ্কের এককে পার সেকেন্ড বা হার্স। তাহলে এইবার আমরা বলবো পর্যায়কাল। পর্যায়কাল কমা টি সমান সমান 1 ডিভাইডেড বাই এফ। তাহলে টি সমান সমান 1 বাই এফ এর মান কত পাইছি, 2317.73। তাহলে কিন্তু টি এর একটা মান চলে আসে 4.315 ইন্টু 10 টু দি পাওয়ার -4। আর পর্যায়কালের একক কি, সেকেন্ড। এই হইতেছে আমার অ্যান্সার। এই যে পর্যায়কালের একক চাইছি, পর্যায়কালের মানটা চাইছি। আচ্ছা, এখন এইখানে বলছে ব্যক্তি কি প্রতিধ্বনি শুনতে পাবে কি। তো একদম এই অধ্যায়ের শুরুর যে টাইপটা ছিল, মেবি টাইপ 24, যে প্রতিধ্বনি শুনতে পারবে কি পারবে না, ওইখানে আমরা বলছিলাম সূত্র বসাই দিবার 2d ইজ ইকুয়াল টু v। কিন্তু দেখো ওই টাইপের অঙ্কে যে শব্দ করছিল সে কিন্তু দাঁড়ানো ছিল। এখন এই টাইপের নামই কিন্তু কি দিচ্ছি, উৎস যখন গতিশীল। অর্থাৎ এই টাইপের প্রশ্নগুলোতে যে শব্দ করবে সে শব্দ করে স্থির হয়ে থাকে না, সে ডানে বা বামে দৌড় দিবে। দেখো যে শব্দ করছে সেই দৌড় দিচ্ছে। এই যে একজন ব্যক্তি এ অবস্থানে 15 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ সৃষ্টি করে প্রতিফলকের বিপরীত দিকে 18 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াতে শুরু করে। তার মানে এই অবস্থানে যে ব্যক্তিটা ছিল সে শব্দ করার সাথে সাথে সে প্রতিফলকের বিপরীত দিকে, তার মানে এটা যদি প্রতিফলক হয় তার উল্টা দিকে, মানে যে পিছন দিকে সে কি শুরু করছে, দৌড় শুরু করছে। তাহলে উৎস কি স্থির না উৎস নিজেই গতিশীল? গতিশীল। তখন উৎস যখন গতিশীল তখন এই টাইপের অঙ্কে আমরা সূত্র বসাইতে বলছিলাম এইভাবে। দেখো আমি যদি আবার একটু দেখাই, যে এই টাইপ হইতেছে এখানে দুইটা। এটা কি প্রতিফলন, এটা কি প্রতিফলন, প্রতিফলন। তো ও শব্দ কইরা হয় ডান দিকে দৌড় দিছে অথবা বাম দিকে দৌড় দিছে। তাহলে আমরা নরমালি সূত্র কি জানি, নরমাল যে সূত্রগুলো জানি সেটা হচ্ছে 2d ইজ ইকুয়াল টু ভিটি, 2d ইজ ইকুয়াল টু ভিটি। এখন যদি যে শব্দ করছে সে নিজেই দৌড় দেয়, সে নিজেই দৌড় দেয়, তাহলে আর একটা ভিটি এইখানে লিখতে হবে। এবং এইখানে আমরা যে লিখতাম 2d ইজ ইকুয়াল টু ভিটি, সেইখানে বেগটা কিন্তু শব্দের ছিল, সেখানে বেগটা কার ছিল, শব্দের। এখন আর একটা বিজে লিখছি, সেই বিটা কার বেগ, যে শব্দ করছে তার বেগ, যে শব্দ কইরা দৌড় দিছে তার সেই দৌড়ের বেগ, সে কত বেগে দৌড় দিচ্ছে ডান দিকে, এখানে সে শব্দ করে ডান দিকে দৌড় দিচ্ছে। তাহলে এটা যেহেতু ব্যক্তির বেগ, তাহলে আমরা লিখবো ভিপি, পার্সন বা ব্যক্তির বেগ। তাহলে আবার বলতেছি, যে কোনো প্রতিধ্বনির অঙ্কে আমরা সূত্র বসাই 2d ইজ ইকুয়াল টু ভিটি। ওইখানে যে বেগ ভি সেটা হচ্ছে শব্দের। তাহলে এইখানে এই টাইপের উৎস তো নিজেই দৌড় দিচ্ছে, তাহলে তারও একটা বেগ থাকবে, এই কারণে আরেকটা ভিটি যোগ করছি, এই বেগটার আমরা বলতেছি পার্সন বা ব্যক্তির বেগ। তাহলে এইখানেও আর একটা ভিটি হবে, সেটার আমরা লিখলাম ভিটি, পার্সনের বেগ। এখন
দেখো আমরা ফিজিক্সের অঙ্ক করার সময় ডান দিকটার আমরা কি ধরছি, প্লাস ধরছি। তাহলে ও শব্দ করে ডান দিকে দৌড় দিছে না, তাহলে সূত্র হবে প্লাস। আর বাম দিকটার আমরা সাধারণত কি ধরছি, মাইনাস। এটা মনে রাখার একটা টেকনিক। তো যেহেতু বাম দিকে দৌড় দিল, তাহলে এই সূত্র হবে মাইনাস। ডি, ডি এর পরিচয়টা খেয়াল করো, যেইখানে শব্দটা উৎপন্ন হয়েছে, তাহলে উৎস ও প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব, প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব। এটা কার বেগ? এটা শব্দের বেগ, শব্দের বেগ। এই যে টি, এটা হইতেছে, এই যে টি, সেটা হইতেছে প্রতিধ্বনির সময়, প্রতিধ্বনির শুনতে পাবার সময়। আর ভিপি, এটা হইতেছে সেই ব্যক্তির বেগ। যা থিওরির ক্লাসে যা বলছি আবারও একটু বলে ফেললাম, যে সূত্রটা এভাবে মনে রাখবো, 2d = vt। উৎস গতিশীল হলে এক্সট্রা একটা ভিটি যোগ করবো, সেই বেগ কার, পার্সন বা ব্যক্তির বেগ, তাই লিখবো ভিটি। যদি যেখান থেকে শব্দ করছে তাহলে প্রতিফলকের দিকেই দৌড় দেয়, ডান দিকে, তাহলে সূত্রে বসাবো প্লাস। আর যদি সে বাম দিকে দৌড় দেয়, তাহলে সূত্রে বসাবো মাইনাস। ঘ নাম্বার প্রশ্নে কি বলছে, ব্যক্তি কি প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। তাহলে দেখো ঘ নাম্বার প্রশ্নের সমাধানটা করতেছি। প্রতিধ্বনি শুনতে পারবে কি পারবে না, এই টাইপের অঙ্কের সূত্র কি বসাবো জানো, 2d = vt। এবং এইখানে যে শব্দ করছে সে কি স্থির ছিল না, সে দৌড় দিছে, দৌড় দিছে। তাহলে সে যদি দৌড় দেয় তাহলে আরেকটা বিপিটি, তাহলে সে প্রতিফলকের বিপরীত দিকে দৌড় দিচ্ছে, উল্টা দিকে দৌড় দিচ্ছে না। তাহলে সূত্র কি প্রথমটা হবে না 2 নাম্বারটা হবে? তোমরাই বলবা। উল্টা দিকে দৌড় দিচ্ছে, তাহলে সূত্র হবে 2d = vt - vpt। তাহলে vt - vpt। দেখে দেখো যে প্রতিধ্বনি শুনতে পারবে কি পারবে না, মনে আছে? প্রতিধ্বনি শুনতে পাবে কি, প্রতিধ্বনি শুনতে পারবে কি পারবে না। আমরা ওই যে টাইপ 25-এ বলছিলাম এইভাবে কথাটা, প্রতিধ্বনি শুনতে পারবে কি পারবে না। এই টাইপের প্রশ্ন থেকে আমরা টি এর মান বের করবো। কার মান বের করবো? টি। টি এর মান যদি 0.1 সেকেন্ড থেকে বেশি হয়, তাহলে প্রতিধ্বনি শুনতে পারবে। টি এর মান যদি 0.1 সেকেন্ড থেকে কম হয়, তাহলে প্রতিধ্বনি শুনতে পারবে না। দেখো পরিচয় লিখলাম না, ডি এর কথা এখানে লিখছি, যেখানে শব্দ উৎপন্ন হয়েছে আর প্রতিফলক তাদের মধ্যবর্তী দূরত্বই হইতেছে এই সূত্রের ডি। তাহলে দেখো তো, যেখানে শব্দ উৎপন্ন হয়েছে, এই যে এ অবস্থানে, এ ব্যক্তি, এ অবস্থানে তো শব্দ সৃষ্টি হয়েছে, তাহলে সেই এ থেকে প্রতিফলকের দূরত্ব কি দেওয়া আছে? হ্যাঁ, লাল কালার দিয়ে দেখা যাচ্ছে। দেখো এই যে 12 মিটার, যেখান থেকে শব্দ উৎপন্ন হয়েছে আর সেই যে প্রতিফলকের মাঝখানের দূরত্ব কত? 12 মিটার। তাহলে আমরা ডি এর জায়গায় কি বসাবো? 12। এই বেগ কার বেগ? শব্দের বেগ। এই বেগ কার বেগ? শব্দের বেগ। আচ্ছা, তাহলে শব্দের বেগ প্রশ্নে ওই যে 3টা কথা বলতাম, যে সরাসরি প্রশ্ন দেওয়া থাকে, দেওয়া না থাকলে কি দেওয়া থাকবে? একটা তাপমাত্রা দেওয়া থাকবে। এই প্রশ্নে কিন্তু একটা তাপমাত্রা দেওয়া আছে, দেখো 30°C। তাহলে বায়ুর তাপমাত্রা যখন 30°C, তখন শব্দের বেগ বের করতে হবে। কিন্তু আমি কেন করি নাই, কারণ গতে আমার করা আছে কিন্তু শব্দের বেগটা। দেখো এই যে 30°C তাপমাত্রা, শব্দের বেগ কিন্তু আমি বের করে রাখছি কত? 347.66। তাহলে শব্দের বেগ কত? 347.66। এটা কিন্তু গতে পাইছি, আবার বলতেছি গতে পাইছি। টি কি, টি কি, এই যে প্রতিধ্বনির সময় জানতেই চাইছে, প্রতিধ্বনির সময় বের করার জন্য আমরা টি এর মান বের করবো। মাইনাস ভিপি, পার্সনের বেগ, ব্যক্তির বেগ কত? 18 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে হইতেছে 18, ব্যক্তির বেগ 18 ইন্টু এইটি কিন্তু প্রতিধ্বনি শোনার সময়। তাহলে 24 সমান সমান এইটা থেকে 18 বিয়োগ। তাহলে টি সমান সমান হইতেছে 24 ডিভাইডেড বাই 329.66। তাহলে টি এর একটা মান আসে তাহলে টি এর একটা মান আসে এখানে 0.0728 এত সেকেন্ড। তাহলে এই মানটা যেহেতু 0.1 সেকেন্ড থেকে কম, এই মানটা কম না 0.1 সেকেন্ড থেকে, তাই প্রতিধ্বনি শুনতে পারবে না। প্রতিধ্বনি
শুনতে পাবে না। আশা করি বুঝে গেছি।